স্যাটারডে সাসপেন্স ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রতি সপ্তাহে আমাদের গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকন প্রেস করুন। আমরা কখনো অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দেই না। গল্পের লেখক ভৌতিক আবহ তৈরির জন্য এসব লিখে থাকেন, তাতে পাঠকেরা আনন্দ উপভোগ করেন। আপনারাও আমাদের এই পরিবেশন উপভোগ করুন। আজকে আপনারা শুনবেন ডক্টর গৌরী দের রক্তের নেশা। আজকের গল্পটি আমরা দেব সাহিত্য কুটির প্রকাশিত ডক্টর গৌরী দের হাড় কাঁপানো ভূতের গল্পের বই থেকে নিয়েছি। আজকের গল্পের সূত্রধার আমি আকাশ, গল্প পাঠে আমি, অন্যান্য চরিত্রে সৌগত। এই মানব জীবনে কতই না রহস্য লুকিয়ে রয়েছে, আজও একাধিক মানুষের কাছে তা অজানা। সেই অজানা রহস্য আচমকাই প্রকাশ পেলে হয়তো নিজেকে সামলে রাখা মুশকিল হয়ে দাঁড়ায়। পরবর্তীতে কি হবে এর উত্তর সবারই অজানা। তবে শুরু করা যাক আজকের গল্প রক্তের নেশা। যেখানে যত অকশন হয় কোনোটা বাদ দেয় না জয়দীপ। যেসব জিনিস আজকাল তৈরি হয় না বা দেখতে পাওয়া যায় না, সেসব জিনিস ও অকশনে পায় আর পছন্দ মতো কিনে আনে। একদিন এক অদ্ভুত জিনিস দেখলো জয়দীপ, 1 হাত লম্বা একটা রোবট। প্রথমে ও ভেবেছিল ওটা বুঝি বিদেশি কোনো খেলনা, কিন্তু অবাক হয়ে গেল যখন দেখলো ওর দাম প্রায় 30,000 ছাড়িয়ে চলেছে। কৌতূহলী হয়ে জিজ্ঞেস করতেই জানতে পারলো খেলনা নয়, ওটা সত্যিই একটা রোবট। বহু খরচ করে এখানে তৈরি করানো হয়েছিল। 1 হাত লম্বা আর 8 ইঞ্চি চওড়া এই রোবটের পেছনে 6টা সুইচ দেওয়া আছে। এমন প্রোগ্রামই করা আছে যে মালিক তাকে যেভাবে ইচ্ছে ব্যবহার করতে পারবে। যেমন একটা সুইচ দিলে হাঁটবে, দ্বিতীয়টায় ওয়্যারলেস চালু হয়ে যাবে, যা শুনবে তাই করবে। তৃতীয়টায় সিঁড়ি দিয়ে ওঠানামা, চতুর্থে কথা বলবে, পঞ্চমে সে গান শুনিয়ে ঘুম পাড়াবে এবং ষষ্ঠতে সে নিজের খাবার নেবে দিনে একবার। পরিশুদ্ধ মোবিল অয়েল রাখা থাকবে ক্যানে ভর্তি করে। ও ঠিক ঘড়ি ধরে যাবে, ক্যান থেকে ঢালবে মুখে, তারপর আবার সজীব হয়ে ঘুরে বেড়াবে। এমন জিনিস কি হাতছাড়া করা যায়, বিশেষ করে জয়দীপের মতো পাগল ছেলের পক্ষে? কিন্তু ওটা চালু আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। কিন্তু অকশন মাস্টার সমস্ত ইনস্ট্রাকশন দিতে দিতে বলল, দেখুন, আপনার আর কিছু জানার আছে? আর কিছু দেখার ছিল না, তাই জয়দীপ রোবটটাকে বাড়ি নিয়ে এলো। মোটা টাকা খরচ করে ও এটা কিনেছে। জয়দীপের বাবা ইঞ্জিনিয়ার, জয়ন্তবাবুর ছেলে এই ছেলে মানুষদের প্রথমটা একটু বিরক্ত হয়েছিলেন, কিন্তু রোবটটার যন্ত্রপাতি দেখতে দেখতে অবাক হয়ে গেলেন। রোবটের পিঠের কাছে একটা দরজার মতো করা, যার উপর সুইচগুলো লাগানো। উনি দরজা খুলে ভেতরের মেকানিজমটা বুঝতে চেষ্টা করছিলেন। ঠিক সেই মুহূর্তে তার মনে হলো রোবট থেকে একটা কারেন্ট এসে তার হাতে লাগলো। কিন্তু সেটা তো অসম্ভব, রোবটটা চলছে তো ব্যাটারিতে। তবে নিশ্চয়ই তার মনের ভুল। আর মাথা ঘামালেন না জয়ন্তবাবু। জয়দীপের এটা একটা দারুণ খেলা হলো। পাশের ঘরে কাগজ বা বই থাকলে ওয়্যারলেসের সুইচ চিপে দিলেই রোবট ঠিক বইপত্র কাগজ সব নিয়ে আসে। জয়দীপ রোবটের নাম দিল জয়। জয়ন্ত জয়দীপ জয়। দারুণ পছন্দ হলো তার নামটা। ও বারবার রোবটের কাছে মুখ এনে বলল, মনে রেখো, তোমার নাম জয় জয় জয়। সন্ধেবেলা জয়দীপ বাবাকে বলে, বাবা, জয় একটা অসাধারণ রোবট, ঠিক মানুষের মতন। কি রকম শুনি? খবরের কাগজ পড়তে পড়তে উত্তর দিলেন জয়ন্তবাবু। জয়দীপ দারুণ একটা মজা করার জন্য বলল, জয়, যাও তো বাবার কাছ থেকে আমাকে খবরের কাগজটা এনে দাও। শব্দ তুলে জয় এগিয়ে চলল জয়ন্তবাবুর দিকে। জয়ন্তবাবু মজা করার জন্য কাগজটা সোফায় রেখে তার উপর চেপে বসলেন। রোবট এলো, একটু সময়ের জন্য অপেক্ষা করলো, হাত বাড়ালো কাগজের জন্য। জয়ন্তবাবু অন্যদিকে তাকালেন, আর সেই মুহূর্তে একটা কাণ্ড ঘটে গেল। রোবটটা হঠাৎ কেমন নৃশংস হয়ে উঠল, জয়ন্তবাবুকে সোফা থেকে তুলে ফেলে দিল। তারপর কাগজটা হাতে নিয়ে এসে দাঁড়ালো জয়দীপের সামনে। ব্যথায় গো গো করছিলেন জয়ন্তবাবু। ছুটে এলো জয়দীপ, দোষটা তার। এরকমটা যে হবে বোঝা উচিত ছিল। ভেতরে ভেতরে কিন্তু জয়ন্তবাবু একটু ভয় পেলেন। জয় যখন তার সামনে এসে দাঁড়ালো, তখন তার চোখের মধ্যে যে ক্রোধ আর ঘৃণা তিনি দেখেছিলেন, তা কোনো রোবটের চোখ হতে পারে না বলে স্থির বিশ্বাস। ছেলেকে নিয়ে এ বিষয়ে আর কিছু বললেন না।
ইতিমধ্যে অদ্ভুত একটা ঘটনা ঘটতে লাগলো বাড়ির মধ্যে। দেখা গেল রোজ রাত্রিরে হয় বেড়াল, নয় ছুঁচো, নয় ইঁদুর মরে পড়ে থাকছে। দুটো স্প্যানিয়ালের বাচ্চা কিনেছিল জয়দীপ শখ করে। একটার বয়স 1 বছর, অন্যটার 6 মাস। দুদিন পর পর দুটোকেই বাইরে ঘরে মরে পড়ে থাকতে দেখা গেল। ব্যাপারটা কি হচ্ছে বোঝা যাচ্ছে না। সন্ধেবেলা জয়দীপের খাসভৃত মতি এসে বলল, দাদাবাবু, ওই যেটা তুমি কিনে এনেছো সেটাকে আগে বিদায় করো। সে কি রে, কত দাম দিয়ে কিনেছি জানিস? যতই দাম দাও, এ কিন্তু অশুভ, সবাইকে খেয়ে ফেলবে। কি বলছিস তুই জাতা? শোনো দাদাবাবু, ও মোবিল খায় না, ও রক্ত খায়। রক্ত? রক্ত পাবে কোথায়? পাবে দাদাবাবু, ওই তো জন্তু জানোয়ার মারছে আর রক্ত শুষে নিচ্ছে। জাতা বলছিস আবার? মতি একটু চুপ করে থেকে বলল, দাদাবাবু, তোমাকে আমি আজ দেখাবো। ঠিক রাত 12টার সময় আমি আসবো, তুমি রেডি থেকো। 12টা বাজার ঠিক 5 মিনিট আগে এলো মতি। ঠোঁটে আঙ্গুল দিয়ে ইশারা করলো চলো। একতলায় সিঁড়ির ঘরের পাশে রাত্রিরে রোবটটা দাঁড় করানো থাকে। শোবার সময় সব সুইচ জয়দীপ অফ করে দেয়। কিন্তু এসে কি দেখছে! কোথা থেকে একটা বেড়াল ধরে নিয়ে এলো জয়। তারপর দুহাতের আসুরিক শক্তি দিয়ে মাথাটা ধর থেকে টেনে ছিঁড়ে নিল। টপ টপ করে রক্ত পড়তে লাগলো। জয় সে রক্ত একটা বোতলে ভরল, তারপর ঢকঢক করে খেয়ে নিল। বমি উঠে আসছিল জয়দীপের। খুব জোর সামনে নিল নিজেকে। এর ঠিক একদিন বাদে দেখা গেল মতি মরে পড়ে আছে, একেবারে ফ্যাকাশে। এক ফোঁটা রক্ত নেই শরীরে। ডাক্তারবাবু এসে দেখে অবাক, লোকটা এতদিন বেঁচে ছিল কি করে। জয়দীপ জানে এসব কেন হচ্ছে, কে করছে। মতি মারা যেতে সাবধান হয়ে গেল জয়দীপ। পরের দিন ও সোজা চলে গেল অকশনের দোকানে, যেখান থেকে ও রোবটটা কিনেছে। চেপে ধরল মালিককে। বলুন, এই রোবট আপনি কোথায় পেয়েছেন? মালিক বলল, ও একজন এসেছিল বিক্রি করতে। জয়দীপ নাছরবান্দা বলল, আপনি যদি কিছু জানেন তো বলুন, নয়তো আমি কিন্তু নাম ঠিকানা ঠিকই খুঁজে বার করব। মালিক বলল, রোবটটার মালিক ছিল এক সাংঘাতিক ধরনের ক্রিমিনাল। লোকটা অনেক পয়সা করেছিল, তবু টাকার লোভে সে খুন করত। শেষ পর্যন্ত রক্তের নেশায় এমন বেপরোয়া হয়ে গেল যে ধরা পড়ে যায়। বহু মার্ডার চার্জ থাকায় লোকটার ফাঁসি হয়। তখন তার পরিবারের লোকেরা এটা নিয়ে আমাকে বিক্রি করতে পাঠায়। জয়দীপ বুঝলো রোবটটা আর কারোর ক্ষতি যদি করে সেটা ঠিক হবে না, তার চেয়ে ওটা ধ্বংস করে ফেলা দরকার। কিন্তু কি করে? এই কদিনে একটা জিনিস নিশ্চিত যে জয়দীপ যে মোবিল রাখে তা কিন্তু রোবটটা খায় না। রাতের বেলা ওর খাবার হচ্ছে রক্ত। বন্ধু মহলে কেউ ওর কথা বিশ্বাস করবে না তা জানে জয়দীপ। তবু রাজেশকে সব কিছু না বলেও পারল না। রাজেশ কিন্তু কথাটা উড়িয়ে দিল না, বলল, আমি জানি তুই বিশ্বাস করবি না, তবু তোকে একবার তার কাছে নিয়ে যেতে চাই। উনি আমাদের গুরু, কাপালি মায়ের সেবক, কাপালি বাবা। তিনি ভবিষ্যৎ অতীত সব দেখতে পান। চল না, দেখা যাক তিনি কি বলেন। কলকাতা থেকে মাইল 15 দূরে মনসাহাট, সেই গ্রামে কাপালি মায়ের মন্দির। কাপালি বাবা মায়ের সাধক। ওরা যখন পৌঁছলো তখন প্রায় সন্ধ্যে 7টা। অসংখ্য ভক্তে গিজগিজ করছে মন্দির। আরতির পর মন্দির একটু ফাঁকা হলো। কাপালি বাবা আসনে বসেছিলেন। রাজেশ গিয়ে সব কথা বলল। চোখ বুজিয়ে কি যেন ভাবলেন কাপালি বাবা, তারপর বললেন, তোর বন্ধুকেরা জয়দীপ এলে উনি বললেন, শোন, ওটার মধ্যে ওর মালিকের প্রেতাত্মা ঢুকে বসে আছে। ওর রক্তের নেশা, রক্ত ছাড়া আর কিছু জানে না। 3 দিনের মধ্যে ওকে শেষ করতে হবে, না পারলে ও কিন্তু তোমার আর তোমার বাবার প্রাণ নেবার চেষ্টা করবে। কেঁদে ফেলল জয়দীপ। আপনাকে এর বিহিত করতেই হবে। কাপালি বাবা বললেন, শোন, ওকে আগুনে পোড়াতে হবে, তবে যে কোনো আগুন নয়, একটা হোমযজ্ঞ করতে হবে। সোজা কথায় মারণযজ্ঞ। সেই যজ্ঞের আগুনে ফেলে ওকে ধ্বংস করতে হবে। কাজটা কিন্তু সহজ নয়। ও কিন্তু বাধা দেবার চেষ্টা করবে, তাতে বিপদ ঘটতে পারে। খুব সাবধান। এত বড় ঝুঁকি তুমি নিতে পারবে তো? বলল জয়দীপ। নয়তো এর চেয়ে অনেক বড় ক্ষতি করে দিবে বেতাত্তা। তবে শোন,
আগামীকাল অমাবস্যা। আমি ঠিক রাত 12টার সময় বসবো মায়ের আসনে পুজো করতে। তারপর শুরু করব যজ্ঞ, মারণ যজ্ঞ। তুমি ওকে নিয়ে আসবে, তারপর সব দায়িত্ব আমার। হ্যাঁ, ভালো কথা। এবার বল দেখি, জিনিসটা কি দিয়ে তৈরি? লোহার না প্লাস্টিক বডি? জয়দীপ বলল, মোটা প্লাস্টিক দিয়ে বডিটা তৈরি, কিন্তু ভেতরে যে যন্ত্রপাতি আছে তার কয়েকটা দেখেছিলাম ছোট ছোট টিন আর স্টিলের পাতে মোড়া। এছাড়াও অসংখ্য তার লাগানো। কি যেন ভাবলেন কাপালিক, তারপর বললেন, ওর পিঠে যেসব সুইচ আছে বলছো, সেসব বন্ধ করে দিও। আর একটা কথা, ওর চোখ দুটো বেঁধে রাখা দরকার। মনে রেখো, ওই চোখ দুটোই প্রেতাত্মার চোখ। ওই চোখ দিয়েই ও অনেক কিছুই করতে পারে। চোখ দুটো একবারে প্লাস্টার দিয়ে আটকে দেবে, যাতে কিছুই না দেখতে পায়। তবে খুব সাবধান, বারবার বলছি, যা করবার বুদ্ধি করে করবে, নয়তো সাংঘাতিক ক্ষতি হয়ে যাবে। আগামীকাল রাত 12টার মধ্যে এখানে ওকে হাজির করো। এখন যাও। সারা রাত ধরে ভাবল জয়দীপ, কিভাবে কি করা যায়। জয়ের আসল পরিচয় পেয়ে অবধি প্রচণ্ড অশান্তিতে ভুগছে সে। পরের দিন সকালে বাড়িতে হইচই কাণ্ড। মালি মনসুর পড়ে আছে বাগানে। সঙ্গে সঙ্গে ডাক্তার বদ্যির ব্যবস্থা হলো, কিন্তু হলে হবে কি? সেই এক ব্যাপার, তাগড়া জোয়ান লোকটা একেবারে রক্তহীন। হাতের নাড়ির কাজটা এতটা কাটা, ডাক্তারের ধারণা ওই জায়গা দিয়ে ভেন থেকে সব রক্ত বেরিয়ে গেছে। কিন্তু জয়দীপের প্রশ্ন হলো, সে রক্ত বেরিয়ে পড়লো কোথায়? কোথাও তো এক ফোঁটা রক্ত পড়ে থাকার চিহ্ন নেই। রাত্রিরে খাওয়া দাওয়ার পর ও জয়কে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, উফ, যা গরম পড়েছে, একটু কোথাও বেরিয়ে এলে হয়। জয় চুপ করে দাঁড়িয়ে আছে। জয়ের ওয়্যারলেসটা চালিয়ে বলল জয়দীপ, চলো তো জয়, একটু ঘুরে আসি কোথাও। জয় উত্তর দিল, ঘুরে আসি কোথাও। জয়দীপ বলল, একটা মজা করব জয়। একটা জায়গায় যাব, ফাঁকা মাঠ, যেখানে তুমি আমার চোখ বেঁধে দিবে, আমি তোমাকে ধরবো। আবার আমি তোমার চোখ বেঁধে দিব, তখন তুমি আমাকে ধরবে। রাজেশ গাড়ি চালাবে। জনহীন ফাঁকা মাঠে শুধু তুমি আর আমি ঘুরবো। মজা হবে দারুণ, চলো। রোবট জয় শব্দ করে দুবার ঘুরে নিল, অর্থাৎ সে রাজি। জয়দীপ মনে মনে বলল, আসলে তুমি মনে করছো ফাঁকা মাঠে আমার রক্ত খাবে, সেটা আমি হতে দেব না। সোজা মনসাহাটের ময়দানে গাড়ি এসে থামলো। রাজেশ গাড়িতে বসে নামলো ওরা দুজন। জয়দীপ বলল, জয় এসো, আগে তুমি তারপর আমি। মোটা প্লাস্টার দিয়ে টেনে জয়ের চোখ বেঁধে দিল জয়দীপ। জয় চিৎকার করে উঠল। কি মতলব তোমাদের? ছিটকে ছিটকে যেতে লাগলো জয়। আর একটু হলে চোট খেয়ে যেত রাজেশ। ওরা সঙ্গে বড় একটা নাইলন দড়ি এনেছিল, খুব ভালো করে বেঁধে ফেললো জয়কে। কিন্তু লক্ষ্য করলো জয় আস্তে আস্তে নাইলনের দড়িও ছিঁড়ে ফেলছে। সামনেই মন্দির। ঠিক সেই মুহূর্তেই মন্দিরের চাতালে দাউ দাউ করে জ্বলে উঠল হোমের আগুন। দূর থেকে ওদের দেখে কাপালিক চেঁচিয়ে বলে উঠলেন, জয় স্থির হয়ে দাঁড়িয়ে গেল। কাপালিক চেঁচিয়ে বললেন, তোরা ওকে স্পর্শ করিসনি। তারপরেই একটা চেলাকাঠ আগুনের ভেতর থেকে তুলে নিয়ে ছুড়লেন জয়ের দিকে। প্রায় 25-30 ফুট দূরে ছিল জয়। আশ্চর্য, জ্বলন্ত চেলাকাঠটা যেন উড়ে চলল বাতাসে, তারপর গিয়ে আঘাত করলো জয়কে। জয় আচমকা ধাক্কায় পড়ে গেলেও চেলাকাঠটা কিন্তু তাকে মেরেই চলল। তবে সুইচ বন্ধ, তবুও জয় থেমে নেই। চেলাকাঠটা ওকে মারতে মারতে নিয়ে চলল আগুনের দিকে। দূর থেকে দেখছে জয়দীপ আর রাজেশ। কাপালিক এবার হাতের মুঠোয় কি যেন নিলেন, মন্ত্র পড়লেন, তারপর ছুড়ে দিলেন জয়ের দিকে। কে যেন জয়কে ছুঁড়ে ফেলে দিল আগুনের ভেতর। দাউ দাউ করে জ্বলে উঠল জয়ের শরীরটা। কান ফাটা একটা চিৎকার শোনা গেল, তার সঙ্গে কাপালিকের স্বর, চলে যা, চলে যা, নয়তো সারা জীবনের মতন আমার চাকর করে রাখবো, কোনোদিন মুক্তি পাবি না। চলে যা। ধীরে ধীরে চিৎকারটা মিলে যেতে লাগলো। রাজেশ আর জয়দীপকে ডাকলেন কাপালিক। ওরা দেখলো হোমকুণ্ডের ভেতর জয়ের মোটা প্লাস্টিক শিটের শরীরটা গলে গলে পড়ছে।
সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, গলা বস্তুটা টকটক করছে রক্তের মতো লাল। আজকের গল্প পাঠে আমি আকাশ, অন্যান্য চরিত্রে সৌগত। আজকে আপনারা শুনলেন ডক্টর গৌরীদের রক্তের নেশা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।